1 মাস পর। আজ রিহানের ফ্লাইট। হ্যাঁ, রিহান কানাডায় বেক করেছে। এই 1 মাস মেহেরের মুখোমুখি হয়নি রিহান। মেহেরের সামনে গেলে রিহান নিজেকে অস্বস্তি ভুলতে বসে। জানালা দিয়ে আকাশের দিকে একধানে তাকিয়েছে মেহের। রিহান আজ চলে যাবে ভাবতেই ওর দম বন্ধকর অনুভূতি হচ্ছে। এত কিছুর পরও মেহেরের অবচেতন মন শুধু রিহানকে খোঁজে। মেহের মনে মনে বলল, মিস্টার রিহান, আমার জন্যই এই দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তাই না? এমনও দিন আসতে পারে আবার আমার জন্যই এদেশে ফিরে আসবেন। আপনার অপেক্ষায় থাকবো সেই দিনের, আপনার মুখ থেকে শোনার জন্য। তুমি শুধু আমার। রিহান কানাডা এসেছে আজ 10 দিন হলো। মেহেরকে ভুলে থাকতে এসে এখানে প্রতি মুহূর্তে মেহেরকেই বেশি মনে পড়ছে। একটু ঘুমাতেও পারিনি এই 10 দিনে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তারপরও সে জিদ করে আছে, সে আর ভিডিতে যাবে না। আর কিছুদিনের মধ্যে মেহেরকে ভুলে যাবে সে আশায়। এভাবে প্রায় 3 মাস কাটলো। মা, এই মেয়ে এ বাড়িতে কেন? তুমি তো বলেছিলে এই মেয়ে এখানে থাকে না। তুমি কি আমাকে মিথ্যে বলে এই বাড়িতে নিয়ে আসছো? যদি এরকম হয়ে থাকে তাহলে আমি আজকে নেক্সট ফ্লাইটে কানাডায় ব্যাক করব। রিহান কথাটা বলে ওর মায়ের দিকে তাকিয়ে আছে প্রত্যুত্তরের আশায়। মেহেরের বাড়িতে এসেছিল নিহানের অনুরোধে, কিন্তু এখানে এসেছে এরকম পরিস্থিতিতে পড়বে ভাবতে পারিনি। তাও আবার নিজের স্বামী তাকে এই কথা বলছে। অবশ্যই এই সম্পর্কের কোনো গুরুত্ব নেই রিহানের কাছে। তাই তো বিয়ের 5 বছর পরও তাকে অপমান করতে ভুলছে না। 6 বছর আগে রিহানের সাথে মেহেরের বিয়ে হয়েছে। 5 বছর আগে এই বিয়েতে মেহের কিংবা রিহান কেউই রাজি ছিল না। মেহেরের যখন 13 বছর বয়স তখন রিহানের সাথে তার বিয়ে হয়। তখন রিহানের বয়স ছিল 19 বছর। মেহেরের যখন 12 বছর বয়স তখন একটা অ্যাক্সিডেন্টে মেহেরের বাবা মারা যায়, সাথে মাও। একমাত্র মেয়ে হয় আর কোনো ভাই বোন ছিল না মেহেরের। মেহেরের বাবা মা পালিয়ে বিয়ে করার কারণে মেহেরের বাবা মায়ের মৃত্যুর পর ওর বাবার ফ্যামিলি বা ওর মায়ের ফ্যামিলির কেউ রাজি ছিল না ওর দায়িত্ব নিতে। রিহানের প্রতিবেশী ছিল মেহেরদের। মেহেরকে রিহানের দাদি খুবই আদর করত, তাই পরবর্তী রিহান এর দাদি ওর দায়িত্ব নেয়। আর তার 1 বছর পর যখন রিহানের দাদি শয্যাশায়ী হলেন তখন তিনি শেষ ইচ্ছে আবদার করেন মেহেরের সাথে রিহানের বিয়ে দিতে চান। তখন রিহানের মা মেহেরের সাথে রিহানের বিয়ে দিতে অস্বীকৃতি জানায়, কিন্তু রিহানের বাবা তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে রিহানের সাথে মেয়ের জোরপূর্বক বিবাহ সম্পন্ন করেন। তখন রিহানের মা মেহেরের সাথে রিহানের বিয়ে দিতে অস্বীকৃতি জানায়, কিন্তু রিহানের বাবা তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে রিহানের সাথে মেহেরের জোরপূর্বক বিবাহ সম্পন্ন করেন। বিয়ে হবার কিছুক্ষণ পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রিহান এই বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না, তাই কিছুদিন পরে কানাডায় চলে যায় পড়ালেখার কথা বলে। আর তখন থেকে রিহানের মায়ের চোখের কাটা হয়ে ওঠে মেহের। উঠতে বসতে মেহেরের কথা শোনাতো রিহানের মা। মেহের সব সময় চুপচাপ শুনতো, কখনো প্রত্যুত্তরে কিছু বলতো না। মেহের অল্প বয়সে খুব ম্যাচিউর হয়ে গিয়েছিল। রিহানের মা যখন ওকে কথা শোনাতো তখন ও ভাবতো ঠিকই তো বলেছে, ওর জন্য রিহানের বাড়ি ছেড়ে চলে গেছে। এভাবে মেহের রিহানদের বাড়ি থেকেই এইচএসসি পরীক্ষা দিয়েছে। ওর যত খরচ হতো সব টিউশনি করে করত। এই বাড়ি থেকে একটা টাকাও নেয়নি গত 1 বছর। বাকিটা ওর বাবার রেখে যাওয়া টাকা দিয়েই চলতো। এসএসসিতে গোল্ডেন পেয়ে পাশ করেছে ও। আর মেহেরকে রিহানের মা দেখতে না পারলেও রিহানের বাবা আর ওর ছোট ভাই নিহান ওকে অনেক স্নেহ করত। মেহেরের বেস্ট ফ্রেন্ড হলো রিহানের ছোট ভাই নিহান। এসএসসি কমপ্লিট হওয়ার পর মেহের হোস্টেলে চলে গিয়েছে। এতে অবশ্যই রিহানের মা খুশি হয়েছেন। নিহান আর ওর বাবা বাধা দিতে গিয়ে ওর মায়ের কারণে ওকে আটকাতে পারেনি। নিহান আর মেহের একসাথে স্কুল কলেজে পড়ার কারণে ওদের বন্ধুত্ব অনেক গভীর। নিহান আর মেহের দুজনেই দুজনকে নিজের ভাইয়ের বোন মনে করেন। মেহের সবার সামনে মেচুর থাকলেও একমাত্র নিহানের কাছে তার বাচ্চামা সব আবদার করে থাকে। আজ মেহের আর নিহানের রেজাল্টের প্রকাশের দিন, তাই ওর চেহারার মধ্যেই কিছুটা দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে। কিন্তু তাকে এই সময় সাপোর্ট করার মতো কেউ নেই, কারণ ও একজন এতিম। আর এজন্যই নিজের রেজাল্টে নিয়ে তিনি ভয় পাচ্ছে।
কারণ ওর রেজাল্টের মাধ্যমে ওর ক্যারিয়ার ডিপেন্ড করে আছে। মেহের কারো বোঝা হয়ে থাকতে চায় না, নিজে কিছু করতে চায়। তাই নিহান মেহেরের মন ভালো করার জন্য জোর করে তাদের বাড়িতে নিয়ে এসেছিল। কিন্তু নিহান জানতো না আজকে রিহান আসবে। যদি জানতো কখনো মেহেরকে নিয়ে আসতো না। থাপ্পড়ের শব্দ পেয়ে মেহের বাস্তবে ফিরে আসে। আসলে মেহেরকে থাপ্পড় দিয়েছে নিহানের মা। অমনোযোগী হওয়ায় টাল সামলাতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে যায়। এই মেয়ে, এই বাড়িতে আবার এসেছিস কেন? যেই শুনেছিস আমার ছেলে বাড়িতে এসেছে, তাই তুইও এই বাড়িতে চলে এসেছিস? বেহায়া মেয়ে কোথাকার! আমি তো ভেবেছিলাম আর জীবনেও তোর চেহারা আমাকে দেখতে হবে না। আমার ছেলেটা আসতে না আসতেই নিজের অপয়া মুখটা আমার ছেলেকে দেখিয়ে দিলি। মেহের ফ্লোর থেকে মাথা তুলে একবার নিহানের দিকে তাকিয়ে থেকে ওর মাকে বলল, আন্টি, আমি জানতাম না উনি আসবেন, জানলে কখনোই এখানে আসতাম না। তারপর নিহানের দিকে তাকিয়ে বলল, আমি এখন যাচ্ছি। আর কিছু না বলেই মেহের বাড়ি থেকে বেরিয়ে গেল। সেদিকে তাকিয়ে রিহানের মা বলল, আপদ বিদায় হলো। নিহান এতক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়েছিল। মেহেরকে চলে যেতে দেখে মেহেরের পিছু পিছু যেতে নিলে ওর মা ওর হাত ধরে আটকে দেয়। নিহান ওর মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমার হাতটা ছাড়ো। এখন যদি আমাকে যেতে না দাও তাহলে আজকে এই বাড়িতে আমার শেষ দিন। নিহানের মার কিছু না বলে হাত ছেড়ে দিলেন, কারণ নিহান শান্ত স্বভাবের হলেও একবার রেগে গেলে মেহের ছাড়া আর কেউ ওকে শান্ত করতে পারে না। নিহান দৌড়ে বাড়ির বাহিরে চলে গেল, কিন্তু ওখানে মেহেরকে না পেয়ে কিঞ্চিত আশাহত হলো। দেরি না করে মেহেরের হোস্টেলের দিকে এগিয়ে গেল, কারণ ও ভালো করেই জানে আজকে মেহের ঠিক কতটা কষ্ট পেয়েছে। এতক্ষণ রিহান চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে সব দেখেছে, কিন্তু সে খুনা অক্ষর ভাবেনি ওর মা মেহেরের গায়ে হাত তুলবে। এখন রিহান আফসোস করছে, ও যদি মাকে এই কথা না বলতো তাহলে মেয়েটা সবার সামনে চর খেত না। কিন্তু কেন যেন মেয়েটা মার খেতে দেখে ওর মন খারাপ লাগছে। তারপর আবার ভাবছে, ওই মেয়ের কারণে নিহান আমার সাথে কথা বলে না। নিশ্চয়ই মেয়েটা আমার নামে আমার ভাইকে উল্টোপাল্টা কিছু বুঝিয়েছে। তা না হলে যে নিহান আমাকে ছাড়া কিছু বুঝতো না, সে আমার সাথে প্রায় 4 বছর ধরে কথা বলে না। সেটা কীভাবে সম্ভব? ঠিক হয়েছে মা, ওই মেয়েকে মেরেছ, কিন্তু আমার কেন কষ্ট হচ্ছে ওই মেয়েকে দেখে? মনটাও আজকাল আমার কথা শুনতে চায় না। নিজের মন ভিড় করতে করতে রুমে চলে গেল। এদিকে নিহান হোস্টেলের বাহিরে দাঁড়িয়ে মেহেরকে অনবরত কল করে যাচ্ছে, রিসিভ হচ্ছে না। গার্লস হোস্টেল হওয়ার কারণে ছেলেদের ভিতরে ঢোকার পারমিশন নেই। দারোয়ানকে কতবার যে রিকোয়েস্ট করলো ওকে যেন ভিতরে যেতে দেয়, কিন্তু খাটাস বেটা ভিতরে যেতেই দিচ্ছে না। নিহান বাহিরে দাঁড়িয়ে আছে, প্রায় 1 ঘন্টা হতে চলল। তখন শুনল কেউ তাকে বলছে, এটা খেয়ে নে, মাথা ঠান্ডা হবে আর বেশি বেশি এনার্জি পাবে আমাকে বকা দেওয়ার জন্য। নিহান কিছু না বলে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকলো। মেহের কান ধরে নিহানকে সরি বলল, কিন্তু নিহান কোনো রিয়াকশনই করেনি। মেহের ভাবছে কিভাবে নিহানের রাগ ভাঙাবে। তখন রাস্তার অপর পাশে দেখলো একটা মেয়ে ফুল বিক্রি করছে, তাই নিহানের জন্য ফুল নেওয়ার জন্য অপর পাশে গেল। নিহান এতক্ষণ পাশ ফিরে দাঁড়িয়ে ছিল। মেহেরের কোনো রেসপন্স না পেয়ে সামনে তাকিয়ে দেখলো সামনে অনেক মানুষ ভিড় করে আছে। কৌতূহলবশত সেদিকে এগোতেই মেহেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলো। হসপিটালের করিডোরে অনবরত পাইচারি করছে নিহান। কিছুক্ষণ পরপর মাথায় 2 হাত দিয়ে বসে আছে। তখন দেখলো অপারেশন থিয়েটার থেকে একজন নার্স দ্রুত পায়ে কোথাও চলছেন। নিহান তৎক্ষণাৎ নার্সের পিছু পিছু গিয়ে অস্থির গলায় প্রশ্ন করলো, মেহের কেমন আছে? মেহের ঠিক আছে তো? ওর গুরুতর কোনো আঘাত লাগেনি তো? নিহানের এতগুলো প্রশ্নগুলোর উত্তর শুধু নার্স এটাই বলল, পেশেন্টের অবস্থা এখন ভালো, অনেক বেশি ব্লিডিং হয়েছে, বাকিটা ডক্টর থেকে জেনে নেবেন। নিহান স্তব্ধ হয়ে গেল কথাটা শুনে। এরকম পরিস্থিতিতে সে আগে কোনোদিন পড়েনি, তাই কি করবে না করবে ভেবে রিহানকে ফোন দিল। রিহানের মাত্র চোখ দুটি বুজে আসছিল ঘুমে। তখনই ফোন আসলো। আলসেমি করে ফোন রিসিভ করলো না। ফোনের সংখ্যা যখন 5 হলো সে চিন্তিত মনে উঠে ফোন হাতে নিল। নিহানের কল দেখে মনে হলো ও সপ্তম আসমান থেকে মাটিতে পড়ে গিয়েছে।
কারণ গত 4 বছর যে নিহান রিহানকে নিজের ফেসবুক ফ্রেন্ড লিস্টেও রাখেনি। সেই নিহান আজকে তাকে ফোন দিয়েছে, তাও আবার 5 বার। তাই আর কিছু না ভেবে তাড়াতাড়ি রিসিভ করলো। তখনই শুনতে পেল নিহান কান্নারত গলায় বলছে, ভাইয়া, ও কি মরে যাবে? মেহের কি মরে যাবে? ভাইয়া, তুমি ওকে বলো না, আমি আর রাগ করবো না ওর সাথে। এদিকে রিহান হতবম্ব হয়ে দাঁড়িয়েছে। সে কিছুই বুঝতে পারছে না কি হয়েছে। রিহান নিহানকে বলল। তুই কোথায় আছিস? নিহান রিহানকে ঠিকানা বলার পর রিহান বাসা থেকে বেরিয়ে গেল। রিহান হসপিটালে পৌঁছানোর পর নিহানকে দেখলো ডক্টরকে উত্তেজিত হয়ে কিছু জিজ্ঞেস করছে। উত্তরে ডক্টর মুচকি হেসে বললেন, রিল্যাক্স, পেশেন্ট এখন ঠিক আছে, তবে সময় মতন হসপিটালে না নিয়ে আসলে অনেক ক্ষতি হয়ে যেত। তবে ওনাকে কয়েকদিন কোনো রকম যেন প্রেশার না দেওয়া হয়। নিহান এতক্ষণে যেন নিজের অস্বস্তি ফিরে পেল। মেহেরকে নিজের বোন মনে করে সে। সবচেয়ে বড় কথা, মেহের ছাড়া আর কেউ ওকে অতটা বুঝতে পারে না যতটা বুঝে মেহের তাকে। অনেকেই তাদের বন্ধুত্ব দেখে হিংসা করে ওদের। কিছুক্ষণ পর মেহেরের সেন্স আসলো। নিজেকে হসপিটালে দেখে কিছুটা হতভম্ব হলো। আশেপাশে তাকিয়ে দেখে ওর থেকে কিছুটা দূরত্ব নিহান সোফায় বসে ঘুমিয়ে আছে, আর তার পাশে রিহানকে দেখে হকচকিয়ে গেল। মেহেরের খুব পানি তৃষ্ণা লেগেছে, কিন্তু নিহানকে ডাকতেও পারছে না, তাই নিজে উঠে বসার চেষ্টা করছে। রিহান এতক্ষণ ফোন স্ক্রল করছিল। মেহেরকে জাগ্রত অবস্থায় দেখে কিছুটা অপ্রস্তুত হলো। রিহান কিছুটা ইতস্তত ভাবে মেহেরের সামনে দাঁড়িয়ে বলল, কিছু লাগবে তোমার? মেহের এক পলক রিহানের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, নেহান এতক্ষণ তোমার জন্য অনেক চিন্তিত ছিল। মাত্র কয়েক মিনিট হবে ঘুমিয়েছে, এখন ওকে জাগালে ওর শরীর খারাপ হতে পারে। রিহান কিছুক্ষণ চুপ থেকে মেহেরকে আবারও বলল, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলো, না হয় নার্স ডেকে দিচ্ছি। মেহের কিছু না বলে আবার চোখ বুজে ফেলল। রিহান বুঝতে পারলো মেহের তার সাথে কথা বলতে আগ্রহী নয়, কিন্তু মেহেরকে দেখে রিহানের মনে হয়েছে তার কিছু প্রয়োজন। রিহান এবার মেহেরের দিকে তাকিয়ে দেখলো মেহের পানির গ্লাসের দিকে তাকিয়ে আছে। রিহান বুঝতে পারলো মেহেরের তৃষ্ণা পেয়েছে, কিন্তু তাও তাকে মুখ ফুটে কিছু বলছে না। রিহান মনে মনে বলছে, এই মেয়ের এত অহংকার কেন? আমার কি ঠেকা পড়েছিল ওই মেয়েকে পানিতে দেয়া? শুধুমাত্র অসুস্থ দেখে মানবতার খাতিরে পানি দিচ্ছি, তা না হলে জীবনও দিতাম না। রিহান মেহেরের দিকে পানি এগিয়ে দিয়ে বলল, এই মেয়ে, নাও পানি খেয়ে নাও। মেহের রিহানের কথায় চোখ খুলবে না বলেও সে ফেললো রিহানের দিকে। রিহানকে দেখতে কেন যেন ওর ভালো লাগছে, তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে রিহান বারবার মেহেরকে ঢেকে চলছে, কিন্তু মেহেরের কোনো পাত্তা নেই। সে এক দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে আছে, যার কারণে রিহানের কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে। ও মানুক আর নাই মানুক, তারা দুজন স্বামী স্ত্রী। রিহান মনে মনে বলছে, দেখো এতক্ষণ অহংকার দেখে এখন কেমন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রিহান মেহেরের মুখটা ধরে নিজে পানি খাইয়ে দিল। এতক্ষণ বাস্তবে ফিরে আসলো মেহের। এতক্ষণে কথা ভেবে অস্বস্তি ঘিরে ধরলো মেহেরকে। মেহের আবারও রিহানকে বলল, নিহানকে একটু দেখে দেবেন প্লিজ, একটু জরুরি। রিহান আর কিছু না বলে নিহানকে ডাকতে শুরু করলো। নিহানকে একবার ডাক দিয়ে নিহান দরফরিয়ে ঘুম থেকে উঠল আর বলল, মেহু ঠিক আছে? ওর কিছু হয়নি তো? মেহের নিহানকে অস্থির হতে দেখে আস্তে করে নিহানকে ডাক দিল। মেহেরকে জাগ্রত দেখে নিহান তাড়াহুড়ো করে মেহেরের কাছে গেল। নিহান মেহেরের কাছে গিয়ে ওকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেহেরকে বলল, আজকে কি থাপ্পড়ে সবাই শুধু চর মারছে? নিহান বলল, এই মেয়ে, তুই কি কখনো মানুষ হবি না? রাস্তার মধ্যে অন্যমনস্ক হয়ে চলতে নিষেধ। মেহের বলল, আমি পাস করছি না ফেল করছি রে? ফেল করলে মনে হয় এক্ষুনি ঘুমায় চলে যাব। এত কিছুর মধ্যে আমি রেজাল্টের কথা ভুলে গিয়েছিলাম। এবার আমারও টেনশন হচ্ছে। তাড়াতাড়ি রেজাল্ট চেক কর, তাড়াতাড়ি দেখ। আমার হার্ট অনেক জোরে বিট করছে, মনে হয় এবার হার্ট টাটা বাই বাই হয়ে যাবে রে। যাওয়ার আগে রেজাল্টটা দেখে যেতে চাই অন্তত। তুই মরার আগে আমার মেয়ের জামাইকে দিয়ে যা, তা না হলে আমার মেয়ে জন্মের আগেই বিধবা হয়ে যাবে। তোকে যে কথা দিয়েছি তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব।
রিহান দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ মেহের আর নিহানের কথাগুলো শুনছিল, কিন্তু নিহানের লাস্ট কথা শুনে রিহানের চোখ কপালে উঠে গেল আর সাথে সাথে কাশতে লাগলো। মেহের আর নিহান দুজনেই কথা বলতে এতটাই ব্যস্ত ছিল, তাদের সাথে যে রিহানও আছে সে কথা বেমালুম ভুলিয়ে গেছে। মেহেরের অস্বস্তি হচ্ছে, কারণ মেহের নিহান ছাড়া আর কারোর সামনে এভাবে বাচ্চামো করে না, তাই রিহানকে দেখে মেহেরের অস্বস্তি হচ্ছে। রিহানের সাথে কথা বলতে কেমন যেন উসকুস লাগছে। প্রায় 4 বছর নিহান তার ভাইয়ের সাথে কথা বলে না, কারণ সে মনে করে রিহান যদি দেশের বাইরে না যেত তাহলে ওর মা মেহেরকে এত কষ্ট দিত না। এই এতদিন রাগ করে রিহানের সাথে কথা বলেনি। নিহান মেহেরকে বলল, দিব। আমি ফ্রেশ হয়ে এসে রেজাল্ট বের করছি। বলে ওয়াশরুমে চলে গেল। মেহের ওই পাশে নিহানের ফোন দেখতে পেল। নেওয়ার জন্য হাত বাড়াতেই সেলাইনের সুচ হাতে বিঁধল, তাই মৃদু চিৎকার করলো আহ বলে। তখনই রিহান এসে মেহেরের হাত ধরে বলল, এত অধৈর্য কেন তুমি? কোনো কিছু কি ঠিকভাবে করতে পারো না? মেহের নিজের হাত থেকে রিহানের হাত সরিয়ে দিয়ে বলল, আমি নিজের কাজ ঠিকভাবে করতে না পারলেও নিজের কাজ নিজেই করি, কারো দয়া আমার দরকার নেই। রিহান মেহের দিকে তাকিয়ে মনে মনে বলছে, কেন যে এই মেয়েকে হেল্প করতে আসি? কোথার কি তেজ দেখো, যেচে কেন যে হেল্প করতে আসলাম? হাত থেকে যে রক্ত বের হচ্ছে কোনো হুঁশ আছে তার? তিনি তো কোথার থেকে মানুষকে রক্তাক্ত করতে ব্যস্ত। রিহান জোর করে মেহেরের হাত থেকে সুচ বের করলো। মেহের ব্যথা পেয়েছে, তাও চুপ করে আছে। রিহান মেহেরের হাতে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বেঁধে দিল, তারপর গিয়ে সোফায় বসে পড়ল। নিহান ওয়াশরুম থেকে বেরিয়ে রেজাল্ট চেক করলো। মেহের আর নিহান দুজনে প্লাস পেয়ে পাশ করেছে। এটা নিয়ে দুজনকে বলল। তাহলে আমরা আবারও সেম। আসলে মেহের আর নিহান দুজনেই কাকতালীয়ভাবে সব পরীক্ষায় 1 নম্বর পেয়ে পাশ করেছে। অনেকেই বলেছে একসাথে বসার কারণে দুজনেই সেম লিখেছে, তাই টিচাররা ওদের দুজনকে আলাদা বসাতো, তারপরও তাদের রেজাল্ট সেম আসতো। কিছুক্ষণ পর মেহের ঘুমিয়ে গেল। তখন রিহান নিহানকে বলল, তুই বাড়িতে চলে যা, আমি এখানে আসি, কিছুক্ষণ রেস্ট নে, আবার আসিস। নিহান আচ্ছা বলে চলে গেল। নিহান চলে যেতেই রিহান মেহেরকে মুখের দিকে তাকিয়ে আছে। রিহান মেহেরের মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মেহেরকে নড়াচড়া করতে থেকে রিহানের হুঁশ আসলো। নিজেই নিজের বিড়বিড় করে বলছে, এই মেয়ে কি আমাকেও জাদু করেছে নাকি? শুধু চেয়ে থাকতে মন চায়, অথচ এই মেয়ের জন্য এতদিন আমি আমার পরিবার থেকে আলাদা ছিলাম। এখন থেকে এই মেয়ের দিকে আর তাকাবো না, আর এই মেয়ের সাথে ভালোভাবে কথাই বলবো না, তাহলেই সব আবার আগের মতো হয়ে যাবে। একটু পরেই মেহেরের ঘুম ভাঙলো। রিহানকে একা দেখে ওর আবার অস্বস্তি হচ্ছে। চারপাশে তাকিয়ে নিহানকে খুঁজলো, না পেয়ে রিহানকে জিজ্ঞেস করলো নিহান কোথায়। রিহান মেহেরের মুখে নিহানের নাম শুনতে কেন যেন রিহানের রাগ লাগছে। সারাক্ষণ শুধু নিহান আর নিহান। এখানে যে রিহান নামক একজন সুপুরুষ আছে সেটা কি মেহের দেখতে পায় না? রাগের মাথায় বলে ফেললো, এত নিয়ান করো কেন? আমার জীবন নষ্ট করেছ, এখন কি আমার ভাইয়ের জীবনটা নষ্ট করবে? তোমাদের মতো মেয়েদের থেকে আর কী বা আশা করা যায়? তোমাদের মাথায় তো সারাক্ষণ এই চিন্তাই থাকে কীভাবে বড়লোকের ছেলেকে ফাঁসানো যায়। আমাকে পাওনি, তাই আমার ভাইকে বেছে নিয়েছো। মেহেরের মুখে নিহানের নাম শুনতে রিহানের হিংসা হচ্ছে, তাই রাগের মাথায় এতগুলো কথা বলে ফেলেছে। মেহের এতক্ষণ নিঃশব্দে সব কথা শুনেছে। ওর এসব কথায় কষ্ট লাগে না, কারণ গত 5 বছরে এমন কথা রিহানের মা মেহেরকে অনেকবার বলেছে। কিন্তু কেন যেন রিহানের মুখে সব শুনে ওর ভীষণ কষ্ট লাগছে। মেহেরের আপন বলতে মাত্র দুজনই আছে, নিহানের বাবা এবং নিহান। আজ মেহেরের হোস্টেল ছেড়ে দিতে হবে, তাই মেহের নিহানকে খুঁজছিল। রিহানকে আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো। এদিকে রিহান রাগের মাথায় তো এতগুলো কথা বলে ফেলেছে, কিন্তু এখন ওর অপরাধ বোধ হচ্ছে। মেহেরকে কিছু বলতে যাবে, তখনই নিহান আসলো, তাই আর কিছু বলল না। নিহানকে দেখে মেহের বলল, আমাকে রিলিজ দেবে কখন? আজ এখানে থাকতে হবে। আমি আজই বাড়ি ফিরে যেতে চাই, প্লিজ। নিহান অনেকবার বলা সত্ত্বেও মেহের হসপিটালে থাকতে রাজি হলো না। এমনকি হসপিটালের বিলও মেহের দিয়েছে। অবশেষে মেহেরের জেদের কাছে হার মেনে নিহান রিলিজ করিয়েছে মেহেরকে।
তোকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই না আমি। আর তুই একা থাকবি, সেটাও রিস্ক। হোস্টেল থেকে তোর সব কিছু আমি নতুন বাড়িতে শিফট করে দিয়েছি। আর তোর চাহিদা মতোই ছোট একটা বাড়ি ভাড়া নিয়েছি। তুই যতদিন সুস্থ না হবি ততদিন রাবেয়া খালা তোর সাথে থাকবে। রাবেয়া নিহানদের বাড়িতে থাকে এবং রিহানের ছোটবেলায় যাবতীয় কাজ উনি করেছেন। ঘরের কাজও টুকটাক সাহায্য করেন। মেহের নিহানের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে এই ছেলেটা না থাকলে হয়তো সে এতদিনই মরেই যেত। নিজের ভাই থাকলেও মনে হয় এত কিছু করতো না তার জন্য। আর এই ছেলেটাকে নিয়ে মানুষের মনে কত কুৎসিত ধারণা। মেহের হসপিটাল থেকে বাড়িতে এসে আজ 2 দিন হলো। এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। নিহান আর রাবেয়া খালার যত্নে সুস্থ না হয়ে উপায় নেই। অন্যদিকে রিহানের চোখে মেহেরের চেহারাটাই ভাসে। রাতে ঘুমাতেও পারে না ঠিক মতো। মেহেরকে কি নিয়ে ভাবতে ভাবতে তার সারা রাত কেটে যায়। আবার মনে মনে বলে মেহেরকে যদি স্ত্রী হিসেবে মেনে নেয় তাহলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে। তারপর নিজের চিন্তা ভাবনায় নিজেই বিরক্ত হয়। রিহান ভাবছে সেদিন মেহেরের সাথে মিসবিহেভিয়ার করছে, তাই অপরাধবোধ থেকে মেহেরকে নিয়ে বারবার ভাবছে। এসব কিছুতেই সে বিরক্ত হয়, সিদ্ধান্ত নিয়েছে মেহেরকে গিয়ে সরি বলবে। তখন আবার চিন্তা করে সরি বললে তো অহংকারী মেহেরের দাম বেড়ে যাবে, তাই সে বলতে পারছে না। রাত 2টা বাজে। আজও রিহানের চোখে ঘুম নেই। অনেক ভেবে সিদ্ধান্ত নেয় মেয়েটাকে চুপি চুপি দেখে আসবে, তাতে কেউ জানবেও না আর তার চোখে বারবার মেয়েটার চেহারা আসবে না। কিন্তু মেহেরের বাড়ির ঠিকানা ওর জানা নেই, কিভাবে জানবে ভাবছে। নিহানকে জিজ্ঞেস করতে পারবে না, তাহলে নিহান সব কিছু বুঝতে পেরে যাবে। অনেক ভাবার পর একটা আইডিয়া পেল, কিন্তু তার জন্য আজকের রাতটুকু অপেক্ষা করতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতে রিহান রাবেয়া খালাকে ফোন দিল। ওপাশ থেকে রিসিভ হতে রিহান উৎসাহিত কণ্ঠে বলল, খালা, আমি রিহান। আরে রিহান বাবা, তুমি আমারে ফোন দিলা কোনো দরকার? খালা, তেমন কিছু দরকার নেই, তোমার হাতে স্পেশাল বিরিয়ানিটা খেতে ইচ্ছে করছে। কিন্তু বাবা আমি তো এখন কিভাবে রান্না করে তোমাকে খাওয়াবো? আমি কয়েকদিনের মধ্যে তোমাদের বাড়িতে চলে আসব, তখন না হয় রান্না করে খাওয়াবো। কিন্তু আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। তুমি কোথায় আছো বলো তো? আমাদের বাড়ি থেকে কি বেশি দূরে? না না, তোমাদের বাড়ি থেকে 20 মিনিটের রাস্তা, এই ঠিকানায়। তাহলে আমি আসছি তোমাকে নিতে, তুমি রেডি থাকো। বাবা মেহের, মামুনি এখানে একা কিভাবে থাকবে? আমার অনেক বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আমি তোমার ওইখানে চলে আসবো, তুমি রান্না করে রাখো। খালাকে আর কিছুই বলতে না দিয়ে ফোন কেটে দিল। ফোন রেখে রিহান একটা বিশ্বজয়ের হাসি দিল। নিজের বুদ্ধির নিজে প্রশংসা করলো। রাবেয়া বিরিয়ানি রান্নার জন্য অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য বাজারে চলে গেল। মেহের ঘুমিয়ে থাকার কারণে মেহেরকে না জানিয়ে গিয়েছেন। মেহের ঘুম থেকে ওঠার আগেই চলে আসতে পারবেন ভেবে। অনবরত কলিং বেল এর আওয়াজে মেহেরের ঘুম ভাঙল। ওর প্রচুর মাথা ব্যথা করছে। কয়েকবার খালাকে ডেকে না পেয়ে নিজেই বিছানায় ছেড়ে উঠল। দেয়াল ধরে ধরে দরজা পর্যন্ত গেল। মেহের টি শার্ট আর লেডিস ট্রাউজার পরে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। দরজা খুলে রিহানকে দেখে চমকে গেল। অন্যদিকে রিহানও ভাবেনি মেহের দরজা খুলবে। মেহের ভুরু কুঁচকে রিহানের দিকে তাকিয়েছে। রিহান একধানে তাকিয়েছে মেহেরের দিকে। রিহানের চাউনি অনুশীলন করে নিজের দিকে তাকিয়ে মেহেরের চোখ বড় হয়ে গেল। নিজেকে আড়াল করে একটু কেশে বলল, আপনি এখানে? রিহানের এতক্ষণে হুঁশ আসলো। ও মেহেরের থেকে চোখ সরিয়ে নিয়ে মিনমিন করে বলল, মানে খালা। তখনই পিছন থেকে খালা বলল, আরে রিহান বাবা, তুমি চলে এসেছো? মিস্টার রিহান, আপনি বিরিয়ানি খাওয়ার জন্য আমার বাড়িতে চলে এসেছেন? আপনি যে এসেছেন, আপনার তো জানা ছিল না যে এই বাড়িতে একজন মেয়ে থাকে যার নজর সবসময় বড়লোকদের উপরে থাকে। আপনার কি নিজেকে বড়লোক বলে মনে হয় না? এখন যদি আপনাকে ফাঁসিয়ে দিই? রিহানের রাগে অপমানে মেহেরকে মাথায় তুলে আছাড় মারতে মন চাইছে। কেন এসেছিল এই অহংকারী মেয়েকে দেখতে? জন্মের দেখা নিয়েছে, আর জীবনে এই বাড়িতে আসবে না। কিসের বিরিয়ানি, কিসের কি? না খেয়ে বাড়িতে চলে এসেছে। পিছন থেকে রাবেয়া খালা অনেকবার ডেকেছে, কিন্তু তার কথা না শুনেই বেরিয়ে পড়ে রিহান। রাস্তায় হাঁটছে আর ভাবছে,
আমি যে রাগ করে না খেয়ে চলে এসেছি, তাও তো ওই মেয়েটা আমাকে ডাকলো না। ডাকবে কেন? আমি ঠিকই ভেবেছিলাম ওই মেয়েটা অহংকারী। রিহান নিজেই নিজেকে বলছে। দেখ রিহান, তুই ওই মেয়েটার কথা ভেবে এতদিন পাগল হয়েছিলিস, আর এই মেয়ে দেখ, তোকে দেখতে পেয়ে অপমান করতে ভুলেনি। ভুলেও এই মেয়েকে আর মনে করলে যাবে না। রিহান যাওয়ার কিছুক্ষণ পরই মেহেরের বাড়িতে নিহান আসলো। মেহের নিহানকে রিহানের আসার কথা বলল। নিহান সবটা শুনে কিছুটা অবাকই হয়েছে। তার ভাই সামান্য বিরিয়ানি খাবারের জন্য মেহেরের বাড়িতে এসেছে, যে মেহেরের জন্য সে এতদিন দেশের বাইরে ছিল, আর আজকে সামান্য বিরিয়ানির জন্য সে মেহেরের বাড়িতে এসেছে। কথাটা নিহান কিছুতেই মানতে পারছে না। তাও নিহান বলল, ভাইয়া খেয়ে গেছে? মেহেরকে যে রিহান সেদিন অপমান করেছে, মেহের সেগুলো নিহানকে জানায়নি। তাই আজকে মেহেরের কথাগুলো বলতে পারছে না, কারণ তার জন্য এমনিতেই দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য। এখন যতটুকু ঠিক হয়েছে, এই কথাগুলো শুনলে আবার ভুল বোঝাবুঝি হবে। তাই মেহার বলল, কি যে আর্জেন্ট কাজ আছে বলে না খেয়ে চলে গেল। তাই মেহের বলল। নিহান যাবার সময় রিহানের জন্য বিরিয়ানি নিয়ে গেল। নিহান বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রিহানের জন্য নিয়ে আসা বিরিয়ানিটা নিয়ে রিহানের রুমে গেল। নিহান রিহানের রুমে দরজা নক করে বলল, ভাইয়া আসবো? এই নে তোর বিরিয়ানি, যেটা খাবার জন্য নিজের শত্রুর বাড়িতে গেলি। শুনলাম সেটা না খেয়ে চলে এসেছিস, তাই তোর জন্য নিয়ে আসলাম। রিহান মাত্র দুপুরের খাবার খেয়ে রুমে এসেছে। এখন নিহান জোর করে রিহানকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছে আর বলছে, তোর এত খেতে ইচ্ছে করছিল, তাহলে এখন খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খা। রিহান মনে মনে বলছে, মেয়েটা আমার ভাইকেও তার মতো বানিয়ে ফেলেছে। আমি জানি নিয়ান ইচ্ছে করেই আমাকে এভাবে খাওয়াচ্ছে, কারণ ও বুঝতে পেরেছে আমি মেহেরকে দেখেই ওইখানে বিরিয়ানি খাবার নাম করে গিয়েছিলাম। তাই আমার মুখ থেকে সত্যি কথা বের করানোর জন্য ইচ্ছে করে এসব করেছে, কিন্তু আমিও স্বীকার করবো না। রাত প্রায় 1টা বাজতে চলল। এখনো রিহানের চোখে ঘুম ধরা দেয়নি। আজ মেহেরকে আরো বেশি মনে পড়ছে। কতক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়ল। সিদ্ধান্ত নিল মেহেরকে দেখে আসবে লুকিয়ে লুকিয়ে, আর কিছুদিনের মধ্যে কানাডা ব্যাক করবে। এখানে থাকলে শুধু ওই মেয়ের কথাই মনে পড়বে। এসব ভেবে বাড়ি থেকে বের হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে মেহেরের বাড়ির সামনে চলে এলো, কিন্তু গেট বন্ধ থাকার কারণে ভিতরে যেতে পারছে না। তাই বাহিরে দাঁড়িয়ে আছে। মশার কামড় খেতে খেতে অবস্থা খারাপ। রিহান নিজেই নিজেকে গালমন্দ করছে, কোন দুঃখে এখানতে এসেছে। 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে নিজের বাসার উদ্দেশ্যে রওনা হলো। পরের দিন মেহের আজ টিউশনের জন্য বাড়ি থেকে বের হয়েছে। অসুস্থ থাকার কারণে এই কয়েকদিন পড়াতে পারিনি। নিহানকে বললে যেতে দিত না, তাই নিহানকে না জেনে একাই বের হয়েছে। রাস্তায় ওদের ক্লাসমেট একজন ছেলের সাথে দেখা হয়ে গেল। দুজনেই টুকটাক কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছে। দূর থেকে রিহান ওদেরকে দেখছে। মেহেরকে অন্য একজন ছেলের সাথে দেখে ওর রাগ হচ্ছে। সে রাগ কন্ট্রোল করতে না পেরে মেহেরের সামনে গিয়ে মেহেরের হাত ধরে রিহান তার গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। কি ব্যাপার, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আর ভেবে টেনে নিয়ে আসছেন কেন? মেহের আর রিহান দুজনেই রিহানের গাড়িতে বসে আছে। রিহান গাড়িতে বসেও রাগে ফুসফুস করছে। মেহের একবার রিহানের দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক আছেন? রিহান কিছু বলল না, আগের মতোই বসে আছে। মেহের আর কিছু না বলে দরজা খুলে বের হতে চাইলেই রিহান গাড়ি লক করে দেয়, যার জন্য মেহের আর বের হতে পারে না। প্রায় 5 মিনিট দুজনেই নিশ্চুপ থাকে। মেহেরের বিরক্ত লাগছে, কথা নেই বার্তা নেই, হুটহাট তুলে এনে গাড়িতে বসিয়ে রাখছে। না নিজে কিছু বলছে না তার প্রশ্নের উত্তর দিচ্ছে। মেহের নিজেকে শান্ত করে রিহানকে আবারও বলল, আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি জানতে পারি? যদি কোনো কারণই না থাকে তাহলে আমাকে বসিয়ে রেখেছেন কেন? আপনার মতো ঘরের মধ্যে বসে থেকে খাবার পাই না আমি, তার জন্য কাজ করতে হয় আমার। এখন এখানে নিয়ে এসে যে বসিয়ে রেখেছেন, তাতে আপনার কিছু না হলেও আমার অনেক ক্ষতি হবে। এমনিতেই আমি আপনার জীবন নষ্ট করে দিয়েছি, এখন কিন্তু আমি আপনার পরিবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছি। আমাকে এইভাবে বসিয়ে রাখার কোনো মানেই হয় না। গাড়ির লক খুলুন আর আমাকে বের হতে দিন। বের তো হবেই, কারণ ফাঁসানোর মতো কাউকে পেয়ে গেছো না। একটু আগে যার সাথে দেখলাম সে নিশ্চয়ই তোমার নেক্সট টার্গেট। তোমার মতো মেয়ে আর কী বা করতে পারে? আমি যাকে ইচ্ছে তাকে ফাঁদে ফেলবো, এসব নিয়ে আপনাকে না ভাবলেও চলবে।
আপনার মনে হয় খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই না? আমার পিছু কেন নিয়েছেন? আর একদম চিন্তা করবেন না, আপনাকে কয়েকদিনের মধ্যেই মুক্তি দিয়ে দিব। মুক্তি তো দিবেই, নতুন কাউকে পেয়েছো যে। আর তোমার মতো মেয়ের পিছু নিবে এই রিয়ান, স্বপ্ন দেখছো না তো? আমি স্বপ্ন দেখি না, আর দেখতে চাইও না। আমাকে যেতে দিলে আমি খুশি হব। রিহান আর কিছু না বলে লক খুলে দেয়। মেহের গাড়ি থেকে নেমে ফুটপাত ধরে হাঁটতে থাকে আর রিহানের বলা সমস্ত কথাগুলো ভাবতে থাকে। মেহের আজ পর্যন্ত সকল কাগজ কলমে নিজেকে বিবাহিত বলে পরিচয় দিয়ে এসেছে এবং রিহানকে স্বামী হিসেবে মানে, কিন্তু সে রিহানের সাথে নিজেকে জড়াতে চায় না, কারণ তাদের দুজনের পথ আলাদা। তাই মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে। মেহের সবগুলো টিউশনি শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছে। তখন নিহানের নাম্বার থেকে ফোন আসলো। মেহের রিসিভ করলো না, কারণ গাড়ির হর্নের আওয়াজে নিহান বুঝে যাবে মেহের বাড়ির বাইরে আছে। এদিকে মেহেরের শরীরটাও খারাপ করছে। আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজলো, কিন্তু একটাও খালি রিক্সা পাচ্ছে না। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। সামনের রাস্তাটা অনেক নিরিবিলি, তা না হলে হেঁটেই যেতে পারতো। আরও কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে দেখলো। কিছুক্ষণ পর একটা খালি রিক্সা আসতে দেখি মেহেরের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসি আর বেশিক্ষণ টিকলো না, যখন অন্য একজন লোক সেই রিক্সার মধ্যে সরে বসলো। এদিকে রাত হয়ে যাচ্ছে, তাই মেহের একাই হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হাঁটতে হাঁটতে নির্জন এলাকায় যখন আসলো, তখন চারপাশে কেউকে না দেখে মেহের কিছুটা আশাহত হলো। সে ভেবেছিল অন্তত দু একজন থাকবে। মেহের যখন চারপাশ দেখতে ব্যস্ত, তখন পিছন থেকে কেউ বলল, এখানেও কি ছেলে খোঁজার জন্য দাঁড়িয়ে আছো? মেহেরের পিছনে তাকিয়ে রিহানকে দাঁড়িয়ে থাকতে দেখলো। ওর আর বুঝতে বাকি রইল না কথাটা রিহান বলেছে। ছেলে খুঁজতে না, জামাই খুঁজতে দাঁড়িয়ে আছি। আপনিও আসেন, খুঁজতে হেল্প করেন। তুমি তোমার জামাইকে বলছো তার জন্য সতীন খুঁজতে? কেমন মেয়ে গো তুমি! মেহের অবাক দৃষ্টিতে তাকিয়েছে রিহানের দিকে। রিহান মেহেরকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়েছো কেন? আমাকে কি আজকে বেশি সুন্দর লাগছে? মেহের বলল, আপনি একটু আগে কি বলছিলেন আমাকে? কেন, তুমি কি শুনতে পাও না? আমি বলেছি আমাকেই বলছো আমার সতীন পছন্দ করে দিতে। রিহান কথাটা বলেই নিজের হতবম্ব হয়ে গেল। 2 মিনিট লাগলো পরিস্থিতি বুঝে উঠতে। নিজের উপর রিহান নিজে বিরক্ত হচ্ছে। মেহের এখনো ভুরু কুঁচকে রিহানের দিকে তাকিয়েছে। রিহান সেটা দেখে বলল, এভাবে তাকানোর কি আছে, আমাদের এখনো ডিভোর্স হয়নি, তাই আমি বলতেই পারি। মেহের রিহানকে আর কিছু বলল না, নিজের মতো করে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রিহান থাকায় তার আর ভয় করছে না, কারণ রিহান ওর সাথে যতই বাজে বিহেভিয়ার করুক না কেন, সে জানে রিহান মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে। এসব কিছু ভাবতে ভাবতে সামনের দিকে এগোচ্ছে মেহের, আর তার পিছনে পিছনে রিহান। রিহান মনে মনে বলছে, এই মেয়েকে রাস্তায় একা দেখে ওর পিছু পিছু আসলাম, যাতে কোনো বিপদ না হয়। গাড়িতে আসতে বললে তো আসতো না। আর এই মেয়ে দেখো, আমাকে পিছনে বডিগার্ড বানিয়ে নিজে হেলে দিলে মনের সুখে হাঁটছে। মিস্টার রিহান, আপনি এখানে কেন তা কি জানতে পারি? মানে আপনাদের এতগুলো গাড়ি রেখে রাস্তায় হাঁটছেন, তাই কৌতূহলবশত জিজ্ঞেস করলাম। কেন, আমাকে যে বডিগার্ড বানিয়ে রেখে নিজে নাচতে নাচতে বাড়িতে যাচ্ছেন? আমি না থাকলে তো মনে হয় রাস্তায় ভয়ে সেন্সলেস হয়ে পড়ে থাকতেন। তার জন্য মানবতার খাতিরে এসেছি। কিন্তু মেহেরের উত্তরে রিহান বলল, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই গ্যারেজে দিয়ে এসেছি। আর আমার বাড়ি এই রাস্তা দিয়ে যেতে হয়, এবং কোইন্সিডেন্টলি তোমার চেহারাটাই আমার সামনে চলে আসে। পৃথিবীতে এত মেয়ে থাকতে কেন আপনার চেহারাটাই আমার সামনে চলে আসে? বাড়ি থেকে বের হওয়ার পর আপনার এই আনলাকি চেহারাটা দেখেছি, তাই তো এখন গাড়ি পাচ্ছি না। সবসময় শুধু আমাকেই অপমান করবে। আমি কেন নিজের খেয়ে অন্যের অপমান সহ্য করব? এই মেয়ের সাথে কথা বললে মনে হয় কি একটা গাছকে জড়িয়ে রেখেছি। এই মেয়ের সাথে আর কোনো কথাই বলবো না, অহংকারী মেয়ে একটা। মনে মনে আপনি আমাকে কিছু বলছেন মনে হলো। মানুষের মনের উপর পিএইচডি করেছে মনে হচ্ছে। মেহের আর কিছু বলেনি, সারা রাস্তা চুপচাপই ছিল। রিহানও বোবার মতো মেহেরের পিছু পিছু আসছে। মেহেরের বাড়ির কিছুটা সামনে নিহানকে বাইক নিয়ে এদিকে আসতে দেখলো। এসে মেহেরকে জড়িয়ে ধরে বলল, তো তোকে কে বলেছিল আজকে টিউশনির জন্য বের হতে? আর 2 দিন রেস্ট নিলে কি হতো? তাও আমাকে না জানিয়ে একা একা বের হয়েছিস। ফোন দিলাম, তাও রিসিভ করিসনি।
আমাকে টেনশনে রাখতে তোর খুব ভালো লাগে তাই না? তুই মেহের কিছু বলল না। ওর নিজেকে মাঝে মধ্যে ভাগ্যবতী মনে হয়, কারণ সে এরকম একজন কেয়ারিং বন্ধু পেয়েছে। পিছন থেকে রিহান এসব দেখে বলল, আমার ভাইটা এমন হয়েছে কেন? কোথায় কোথায় অন্যের বউকে জড়িয়ে ধরে, নিজের বউকে মনে হয় জড়িয়ে ধরতে ধরতে কোল বালিশ বানিয়ে ফেলবে। নিহান রিহানকে দেখে মেহেরকে ছেড়ে দিল। তারপর রিহান জিজ্ঞেস করলো, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই হেঁটে হেঁটে আসছি। বাইক নিয়ে বাড়িতে চলে যা, আমি এখন মেহের বাড়িতে যাব। রিহান বলল। নিহান বলল। রিহান আর কিছু না বলে বাড়িতে চলে গেল। সেদিনের পর 5 দিন হয়ে গেল রিহানের সাথে মেহেরের আর দেখা হয়নি। রিহান যত তাড়াতাড়ি সম্ভব কানাডায় চলে যেতে চাচ্ছে, কারণ সে বুঝতে পেরেছে এখানে থাকলে সে মেহেরের মায়ায় জড়িয়ে যাবে, হয়তোবা গেছেও। রিহানের মা রিহানের চলে যাওয়ার ডিসিশন শুনে মেহেরকেই দোষারোপ করছে, কিন্তু কেন যে রিহানের তার মায়ের কথাগুলো ভালো লাগছে না। সত্যি বলতে মেহেরের এখানে কোনো দোষী নেই। আজ মেহেরের বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, তাই মেহেরের মন খারাপ। এই দিনটায় মেহের একাই থাকতে চায়। নিহানের সাথেও আজকের দিনে কোনো কথা বলে না। নিহান প্রথম প্রথম মন খারাপ করলেও পরে সে বুঝেছে আজকের দিনটা মেহের তার বাবা মায়ের স্মৃতি নিয়ে থাকতে চায়, তাই এ মেহেরকে ডিস্টার্ব করে না। নিহান বেলকুনিতে বসে অন্যমনস্ক হয়ে এসব ভাবছিল। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে মেহের এখনো বাড়ির বাইরে রয়েছে। তাকে নিয়ে নিহানের চিন্তা হচ্ছে। তখনই হাতে কফি নিয়ে রিহান বারান্দায় আসলো। নিহানকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে। নিহান উত্তরে কিছু হয়নি বলল। রিহান বুঝতে পেরেছে নিহান কিছু নিয়ে চিন্তিত, তাই তার মন ভালো করার জন্য বলল। লং ড্রাইভে যাবি? নিহান না করতে গিয়ে থেমে গেল। রাস্তায় বের হলে যদি মেহেরকে দেখতে পায় এই আশায় হ্যাঁ বলল। তারপর তারা দুজন বেরিয়ে পড়ল। মেহের নদীর ধারে একা একা বসে বৃষ্টিতে ভিজছিল। আজকে ওর সামর্থ্য অনুযায়ী কিছু এতিম বাচ্চাদের খাওয়িয়েছে, আর এখন একা একা বসে আছে নদীর তীরে। আর যদি তার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো মেহেরকে এত অপমান সহ্য করতে হতো না। তারপর নিজেই নিজেকে সান্ত্বনা দেয়, এই বলে আল্লাহ যা করেন ভালোর জন্য করে। মেহেরের শরীর খারাপ হচ্ছে, তাই মেহের বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল। ভিজে জামা কাপড় শরীরের সাথে লেগে আছে। ওনা নিয়ে নিজেকে যতটুকু সম্ভব কভার করেছে। কিছু দূর এগোতেই দেখলে একটা মাঠে কতগুলো বাচ্চা বৃষ্টিতে ভিজছে। সেও তাদের সাথে জয়েন করলো। নিহান গাড়িতে বসে রাস্তার চারপাশে মেহেরকে খুঁজে চলেছে। তখনই দেখলো মেহের কয়েকটা বাচ্চার সাথে বৃষ্টিতে ভিজছে। নিহান মেহেরকে দেখে রিহানকে গাড়ি থামাতে বলল, আর বলল, তুই বাড়িতে চলে যা, আমার যেতে দেরি হবে। আর কিছু না বলে গাড়ি থেকে নেমে মেহেরের দিকে হাঁটা শুরু করলো। রিহান আকস্মিক নিহানের আচরণ কিছুই বুঝতে পারেনি। হঠাৎ কিছু দূরে মেহেরকে বৃষ্টিতে ভিজতে দেখে যা বুঝার বুঝে ফেললো। মেহেরকে দেখে পেয়ে রিহানের মন ভালো হয়ে গেল। গত 5 দিনে একবারও মেহেরের সাথে তার দেখা হয়নি। নিহান মেহেরকে টেনে নিয়ে আসছে, আর মেহের নিহান্না নিহান্না বলে চেঁচাচ্ছে আর বলছে ছেড়ে দে আমায়। নিহানের মেজাজ খারাপ হচ্ছে। থাকে একা বাড়িতে এই বৃষ্টিতে ভিজে শরীরের জ্বরে চলে আসছে, তাও বৃষ্টিতে ভিজবে উজবুক একটা। নিহান রাস্তায় এসে রিহানকে দেখে বলল, তুই এখনও যাসনি? না গিয়েছিস, ভালো হয়েছে। মেহেরের বাড়িতে চল। মেহের বলল, নিহান না, ছাড় আমাকে। তোর এই বজ্জাত ভাইয়ের গাড়িতে আমি যাব না। দেখ মেহু, জিদ করবি না। তোর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মেডিসিন নিতে হবে। মেহেরের সেই এক কথা সে যাবে না মানে যাবে না। রিহান গাড়ি থেকে নেমে নিহানকে বলল। তুই টাইপ কর, আমি এটাকে দেখছি। মেহের রিহানকে দেখে নিহানের হাত শক্ত করে ধরে বলল। আমি এই রিহান কিয়ানের সাথে যাব না। রিহান মেহেরের হাত থেকে নিহানকে ছাড়িয়ে দিল। নিহান ড্রাইভিং সিটে বসলো। রিহান মেহেরকে কোলে তুলে নিল। রিহান মেহেরকে কোলে নিয়ে গাড়িতে বসেছে। মেহের রিহানকে ইচ্ছে মতো খামচি টামচি দিয়ে কাটছে। রিহান আর সহ্য করতে না পেরে মেহেরকে জোরে ধমক দিল। জ্বরের ঘোরে মেহের বাচ্চাদের মতো করছে। নিহানের ধমক শুনে ভ্যাবা করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতেই বলল, আমি এতিম বলে সবাই আমার সাথে এরকম করেন, তাই না? বাবা মা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকাটা যে কতটা কষ্টের, সেটা শুধু একমাত্র যারা এতিম তারাই জানে। এসব বলতে বলতে সেন ছাড়িয়ে ফেলল। রিহান পরম যত্নে মেহেরকে আগলে নিল দুবাহুর মাঝে।
নিহান ড্রাইভিং সিটে বসে রিহানের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তার ভাই কিনা মেহেরকে জড়িয়ে ধরেছে, যাকে সে সহ্য করতে পারে না। রিহান নিহানকে একটা ধমক দিয়ে বলল। সামনে তাকিয়ে গাড়ি চালা। নিহান আর না তাকিয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। মেহেরের বাড়ির সামনে এসে গাড়ি থামলে রিহান মেহেরকে কোলে নিয়ে মেহেরের ফ্ল্যাটে চলে গেল। মেহেরকে বেডে শুয়ে দিয়ে কোমরে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর মনে মনে বলছে, এই মেয়ে দেখতে শুটকি হলো কি হবে, ওজনে ছোটখাটো একটা হাতির বাচ্চা। রিহান রুম থেকে বের হতে নিলেই শুনতে পেল মেহের বলছে, নিহান না, তুই খুব পচা। তুইও তোর বজ্জাত ভাইয়ের মতো হয়ে যাচ্ছিস। আমাকে ছেড়ে চলে যাস না প্লিজ। তুই ছাড়া যে আমার আর কেউ নেই। আমি বউ পাগল দেখেছি, বর পাগল দেখেছি, কিন্তু শুধু এই মেয়েকে একমাত্র দেখলাম দেবর পাগল। কথাটা বলে দীর্ঘশ্বাস পেলে রাবেয়া খালা এসে মেহেরের ড্রেস চেঞ্জ করে দিল। রিহান আর নিহান এখনো মেহেরের বাড়িতে আছে। নিহানের এই বাড়িতে ড্রেস ছিল, তাই সেও চেঞ্জ করে নিল। রিহান এটা দেখে মনে মনে বলল, আমার বউয়ের বাড়িতে আমার ড্রেস নেই, অথচ আমার ভাইয়ের যাবতীয় সব কিছু দেখি এ বাড়িতে রয়েছে। বুঝলাম আমার ভাইটাও ভাবি পাগল হয়ে গেছে। রিহানের হঠাৎ মনে পড়ল সে মেহেরকে বারবার নিজের বউ বলে স্বীকার করছে। তারপর অনেক ভেবে নিজেই নিজেকে বলল, রিহান নিজেকে সামলা, তোর আর ওই মেয়ের রাস্তা দুদিকে, তুই এই মেয়ের মায়ে পড়তে পারিস না। 1 মাস পর আজ রিহানের ফ্লাইট। হ্যাঁ, রিহান কানাডায় বেক করেছে। এই 1 মাস মেহেরের মুখোমুখি হয়নি রিহান। মেহেরের সামনে গেলে রিহান নিজেকে অস্বস্তি ভুলতে বসে। জানালা দিয়ে আকাশের দিকে একদানে তাকিয়েছে মেহের। রিহান আজ চলে যাবে ভাবতেই ওর দম বন্ধকর অনুভূতি হচ্ছে। এত কিছুর পরও মেহেরের অবচেতন মন শুধু রিহানকেই খোঁজে। মেহের মনে মনে বলল, মিস্টার রিহান, আমার জন্যই এই দেশ ছেড়ে চলে যাচ্ছেন তাই না? এমনও দিন আসতে পারে আবার আমার জন্যই এদেশে ফিরে আসবেন। আপনার অপেক্ষায় থাকবো সেই দিনের, আপনার মুখ থেকে শোনার জন্য। তুমি শুধু আমার। রিহান কানাডা এসেছে আজ 10 দিন হলো। মেহেরকে ভুলে থাকতে এসে এখানে প্রতি মুহূর্তে মেহেরকেই বেশি মনে পড়ছে। একটু ঘুমাতেও পারেনি এই 10 দিনে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তারপরও সে জিদ করে আসে, সে আর ভিডিতে যাবে না। আর কিছুদিনের মধ্যে মেহেরকে ভুলে যাবে সে আশায়। এভাবে প্রায় 3 মাস কাটলো। রিহান ফেসবুক স্ক্রল করছিল, এমন সময় তার সামনে কিছু পিক আসলো, যেগুলো দেখে ওর রাগে জিতে ফোনটায় আছাড় মারতে ইচ্ছা করছে। তারপর কাউকে কল করে ইমার্জেন্সি টিকিট কাটতে বলল বাংলাদেশে ফিরে যাওয়ার। ভার্সিটিতে নিহান আর মেহেরের অনেকগুলো ফ্রেন্ড হয়েছে, কিন্তু অতটা ক্লোজ নয়। মেহের নিহানরা সবাই ডিয়ার গেম খেলছিল। অবশ্যই মেহের খেলতে চায়নি, সবাই জোর করে খেলতে হচ্ছে। মেহেরের ডেরায় ছিল ওদের ক্লাসমেট আকাশ নামের একজনের সাথে কাপল পিক দিতে হবে। মেহের প্রথমে রাজি না হলেও পরে গেমের রুলসের কারণে রাজি হয়। দুর্ভাগ্যবশত পিকটা রিহান দেখতে পায় আর তারপরে ভিডিতে আসার সিদ্ধান্ত নেয়। রিহান এতদিনে ভালো করে বুঝেছে সে মেহেরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে স্বীকার করতে চায়নি। কিন্তু আজ মেহেরের সাথে অন্য ছেলেকে দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে। মেহের অন্য কাউকে ভালোবাসে, এটা সে কিছুতেই সহ্য করতে পারছে না। 3 মাস মেহের নিজেকে অনেকটাই শক্ত করে ফেলেছে। সে ডিসিশন নিয়েছে রিহান যদি তার কাছে ফিরতেও চায় তাহলে সে যাবে না। এখন ওর একটাই ইচ্ছে নিজের পায়ে দাঁড়ানো। আজ মেহেরদের নবীন বরণ অনুষ্ঠান। না চাওয়া সত্ত্বেও আজ মেহেরকে শাড়ি পরতে হচ্ছে। শাড়ি পরে লাফাতে লাফাতে হাঁটছে মেহের। পিছন থেকে নিহান হাসতে হাসতে ওর পিছু পিছু আসছে আর মেহেরকে বলছে, মেহু, তোকে আজ না পুরো ব্যাঙের মতো লাগছে। মেহের পিছন ফিরে নিহানকে বলল, মেয়েদের শাড়ি পরতে বলেছে, তোদের কেউ লুঙ্গি ড্রেস আপ দেওয়া উচিত ছিল। তাহলে তুইও আমার সাথে ব্যাঙের মতো লাফাতে লাফাতে হাঁটতি। মেহের ভার্সিটির সামনে এসে নিজেকে যত সম্ভব গুছিয়ে হাঁটছে আর নিহানকে বলছে, তুই আমার পিছু পিছু আসতে থাক। আমি যদি বাই এনি চান্স পড়ে টরে যাই তাহলে আমার সাথে সাথে ক্যাচ করে নিবি। হ্যাঁ, এমনভাবে কেস করব যেন তুই আমার হাতের মুঠোয় থেকে ফুটবল হয়ে বের হবি, আর কখনো সোজা হতে পারবি না। সামনে এগোতে আকাশের সাথে মেহের আর নিহানের দেখা হলো। মেহেরকে দেখে আকাশ বলল, আরে আমার ডিয়ার গেমের প্রেমিকা, আপনাকে শাড়িতে তো পরি লাগছে। পিক আপলোড করার পর আকাশের সামনে যেতে মেহের লজ্জা লাগে। ওই ঘটনার পর আর আকাশের সামনাসামনি হয়নি। নিহান বুঝতে পেরে আকাশকে বলল, আকাশ, মেহের ওই ব্যাপারটা নিয়ে আনইজি ফিল করছে।
এজন্য এসব ব্যাপারে কথা না বলাটাই ভালো হবে। মেহের, এটা নিয়ে সিরিয়াস হওয়ার কোনো কারণ নেই। আমার ফ্রেন্ড, আমাদের মধ্যে এসব মজা হতেই পারে, একটু নর্মাল হও এবার। মেহের বলল। আমি বুঝতে পেরেছি, চলো এবার ভেতরে যাই, নাহলে দেরি হয়ে যাবে। অনুষ্ঠান শেষে মেহের আর নিহান একসাথে বাড়িতে ফিরছে। মেহেরকে ওর ফ্ল্যাটের সামনে নামিয়ে নিহান ওর বাড়িতে চলে গেল। মেহের তাদের পাশের ফ্ল্যাটের একটা পিচ্চিকে দেখলো একা একা কান্না করতে। মেহের পিচ্চিটার সামনে গিয়ে ওকে কোলে তুলে নিল। মেহেরকে দেখে মেহেরের গলা জড়িয়ে পিচ্চিটা কাঁদতে কাঁদতে বলল। মেহের পিচ্চিটাকে কান্না থামাতে বলল এবং বলল সে পার্কে নিয়ে যাবে। পিচ্চিটা মেহেরের কথা শুনে ওর সারা মুখে চুমু খাচ্ছে। মেহের পিচ্চিটাকে বলল। তুমি তোমার আম্মুকে বলে আসো, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। মেহের রুমে গিয়ে কোনো দিকে নাচিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। একেবারে শাওয়ার নিয়ে বের হলো, কিন্তু জামা কাপড় না নিয়ে যাওয়ার টাওয়াল পরে বেরিয়ে আসলো নিশ্চিন্তে, কারণ এ বাড়িতে মেহের ছাড়া আর কেউ থাকে না। বের হয়ে ওর বেডে একটা ছেলেকে শুয়ে থাকতে দেখে চিৎকার করে উঠল। রিহান এয়ারপোর্ট থেকে সোজা মেহেরের ফ্ল্যাটে চলে এসেছে। মেহেরের বাড়ির চাবি ওর কাছে ছিল। রাবেয়া খালা এ বাড়িতে থাকতেই ওনার কাছে একটা চাবি ছিল, যেটা খালা মেহেরকে আর ফেরত দেয়নি। পরে রিহানকে চাবিটা দিয়ে বলেছিল মেহেরকে দিয়ে দিতে। রিহান সে নিজেই কাছে রেখেছিল, তাই ওর ভিতরে ঢুকতে কোনো অসুবিধা হয়নি। আসার পর মেহেরকে না পেয়ে ক্লান্ত থাকে মেহেরের বেডের মধ্যে ঘুমিয়ে পড়ে। মেহেরের চিৎকার শুনে দরফার করে ঘুম থেকে ওঠে রিহান। এদিকে মেহের রিহানকে দেখে ভূত ভূত বলে চিৎকার করে ওঠে। রিহান এমনিতেই মেহেরের উপর রেগেছিল, তার মধ্যে সব চেঁচামেচি করার কারণে তার মাথা ব্যথা করছে। সে উঠে গিয়ে মেহেরের মুখ চেপে ধরল। এই মেয়ে, চুপ করো। আমাকে কি দেখতে ভূতের মতো লাগছে যে নিজের স্বামীকে ভূত মনে করছো? কেমন মেয়ে তুমি, নিজের স্বামীকে চিনতে পারো না? মেহের এতক্ষণ ভালো করে বুঝেছে এটা কোনো মনের ভুল বা ভূত নয়। রিহান সত্যি সত্যি এসেছে। রিহান ফিরে এসেছে ভাবতেই ওর মনটা ভালো হয়ে গেছে, কিন্তু পরক্ষণে মনে পড়ল বাস্তবতার কথা। সে আর দেরি না করে রিহানের হাত তার মুখ থেকে ধাক্কা মেরে সরিয়ে দিল। তারপর বলল। আপনি এখানে কেন? আমার সামনে কি টাওয়াল পরে থাকবে? ড্রেস পরার কি কোনো ইচ্ছে নেই? অবশ্য তুমি এভাবে আমার সামনে থাকলে আমার কোনো অসুবিধা নেই। মেহের তার নিজের অবস্থান ভুলে গিয়েছিল। রিহানের সামনে এভাবে চলে এসেছে ভাবতে ওর লজ্জায় ঘাড় লাল হয়ে গেছে। ফর্সা গালে লজ্জার আভা পুরোপুরিভাবে ফুটে উঠেছে। রিহান সেটা দেখে বাঁকা হাসলো, তারপর বলল। কি ব্যাপার, আমার সামনে এইভাবেই থাকবে নাকি? মেহের একটা ড্রেস নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। রিহান সেটা দেখে খিলখিলিয়ে হেসে দিল। তারপরই ওর মনে পড়ল মেহেরের কাপল পিকের কথা। তৎক্ষণাৎ সে রেগে গেল এবং মেহেরের বের হওয়ার অপেক্ষা করছে। এদিকে মেহের চেঞ্জ করে বাহিরে বের হয়ে আসলো। এসে রিহানকে বলল। মিস্টার রিহান, আপনি আমার বেডরুমে কার পারমিশন নিয়ে এসেছেন তা কি জানতে পারি? নিজের বইয়ের বেডরুমে আসতে পারমিশন লাগে বুঝি? কে কার বউ? ও মা, ভুলে গেলে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তাও আবার 5 বছর আগে। সে বিয়ে কি আপনি মেনেছিলেন? মানেননি তো, তাহলে এখন কেন বউ বউ করছেন? আমার আপনাকে প্রয়োজন নেই। আর হ্যাঁ, এবার দেশ ছেড়ে যাওয়ার আগে অন্তত ডিভোর্সটা দিয়ে যাবেন। নতুন কাউকে পেয়েছো তাই না? এখন কি আর আমাকে প্রয়োজন হবে? আর এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে। আমি কি করব না করব সেটা আপনার না জানলেও চলবে। আপনি নিজের চরকায় তেল দেন, আমাকে নিয়ে না ভাবলেও চলবে। এতদিন কিছু ভাবিনি, এখন থেকে ভাববো। আজকে থেকে আমাদের বাড়িতে তুমি থাকবে, প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নাও। আমি কেন আপনাদের বাড়িতে যাব? আপনার মায়ের গালিগালাজ আর চড় থাপ্পড় খেতে? আর কোনো হিসেবে আপনার বাড়িতে যাব? আমার স্ত্রী হিসেবে থাকবে, আর চর থাপ্পড় খেতে হবে না, তুমি শিওর থাকতে পারো। একটা থাপ্পড় খেয়েই এত কথা বলছো, মনে হয় তোমাকে প্রতিদিন মেরেছে। আমাকে নিয়ে খেলনা পেয়েছেন যে যখন প্রয়োজন খেলবেন, খেলা শেষে আবার আমাকে ছুঁড়ে ফেলে দিবেন। এত কিছু এখন বলতে পারবো না, তোমার কিছু না লাগলে এভাবেই চলো। স্টপ! আপনার নাটক করা শেষ হলে আপনি এখন যেতে পারেন। যত সব, সারাদিন পর বাড়িতে এসে একটু রেস্ট করব, তাও পারলাম না। রিহান একটু কষ্ট পেল মেহেরের কথায়, তাই আর কিছু না বলে বেরিয়ে গেল মেহেরের বাড়ি থেকে। রিহান সোজা নিজের বাড়িতে চলে গেল। রিহানকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে গেছে। তার থেকেও বেশি অবাক হয়েছে যখন রিহান কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে গিয়েছে। রিহান মনে মনে বলছে।
তাকে কি কেউ বলেছিল এ বাড়ি ছেড়ে চলে যেতে, নাকি আমি বলেছিলাম? তাহলে বাড়ির বাইরে যাবে কেন? আমি প্রথমবার আসার আগে মা তো বলেছিল মেয়ের মায়ের সাথে খারাপ ব্যবহার করে চলে গিয়েছিল। তাহলে মেয়ের কেন বললো এ বাড়িতে আমার মায়ের চর থাপ্পড় খেতে আসবে? আর মা তো বলেছিল মেয়েকে শুধু ওই দিন নাগের মাথায় বকাবকি করেছে এবং থাপ্পড় মেরেছে। রিহান জানে না রিহানের মা রিহান চলে যাওয়ার পর মেহেরের সাথে খারাপ ব্যবহার করছে। রিহানের মা রিহানকে বলেছিল মেহের তার সাথে খারাপ বিহেভিয়ার করছে এবং মেহেরের নাকি এ বাড়িতে থাকতে ইচ্ছে করে না, তাই এ বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কিন্তু এখন বুঝতে পারছে না কারণ কার কথা বিশ্বাস করবে। এসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। এদিকে বাহির থেকে রিহানের মা রিহানকে অনেকক্ষণ যাবত ডাকছে। রিহান উত্তর না দেওয়ায় তিনি চলে গেলেন। রাতে রিহানের প্রচন্ড রকম পানি পিপাসায় ঘুম ভেঙে গেল। ঘরে পানি না থাকায় বাইরে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2 বাজে। পানি খেয়ে আবার রুমে ফিরে আসলো। আসার পর থেকে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমাতে পারছে না। ওর ক্ষুধাও লেগেছে। বাংলাদেশের আসার পর থেকে আর কিছুই খাওয়া হয়নি তার। রান্নাঘরে গিয়ে দেখে সব খাবার ফ্রিজে রাখা আছে, এখন গরম করে খাবে তাও করতে ভালো লাগছে না। তৎক্ষণাৎ মনে পড়লো মেহেরের কথা। তারপর নিজেই বলতে শুরু করলো, আমার বউ থাকতে আমি কেন রান্না করব? তার চেয়ে ভালো আমার বউয়ের কাছে চলে যাই। তারপরে মেহেরের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল। ঘুমের মাঝে মেহেরের মনে হচ্ছে কেউ তার দিকে এক নজরে তাকিয়েছে। মেহের আস্তে আস্তে চোখ খুলে তাকাতেই দেখলো ওর সামনে একটা ছায়া মূর্তি। দেখে সে ভয় পেয়ে গেল। ভয় চিৎকার করে উঠল, কিন্তু চিৎকার দেওয়ার আগেই একটা হাত তার মুখ চেপে ধরলো আর তাকে ফিসফিস করে বলল, আরে আমি রিহান, তোমার স্বামী। চিৎকার করো কেন? তখন যে আমি কষ্ট পেয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম, তোমার উচিত ছিল না আমাকে একটা কল করার? ভাবলাম আমার চিনতে না খেয়ে বসে থাকবে, কিন্তু এখানে এসে দেখলাম মরানির মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ। এমন কেন গো তুমি? মেহের কখন থেকে উমুম করে রিহানের হাত সরাতে বলছে, কিন্তু বোকারামটা না বুঝেই বক বক করতে শুরু করেছে। মেহের রিহানের হাতটা টানাটানি করছে সারানোর জন্য। রিহান বুঝতে পেরে হাত সরিয়ে নেয়। মেহের উঠে বসে রিহানকে বলল, আপনি আমার রুমে কিভাবে আসলেন? রিহান বলল, রাবেয়া খালার কাছে যে চাবিটা ছিল ওইটা নিয়ে এসেছি। এখানে আসার কারণ কি জানতে পারি? নিজের বউয়ের কাছে আসতে আবার কারণ লাগে জানা ছিল না। বাজে কথা বন্ধ করেন, আসল কাহিনীটা তাড়াতাড়ি বলে ফেলুন। কি বুদ্ধি গো তোমার, সব কিছু বলার আগেই বুঝতে পেরে যাও। আমার ক্ষুধা লেগেছে, তাই খাবার জন্য এসেছি। আপনার বাড়িতে কি কোনো খাবার নেই? রাত বিয়েতে অন্যর বাড়িতে খাবার জন্য চলে আসছেন? তোমার কটু কথা বলা শেষ হলে কিছু খেতে দাও, সত্যি ক্ষুধা লেগেছে আমার। যদি না দাও তাহলে আমি ঘুমোতে গেলাম। বলে মেহেরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কি করছেন কি? আপনি ছাড়েন আমাকে। তাহলে রান্না করতে যাও তাড়াতাড়ি, না হলে আমি এভাবে ঘুমাবো। মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, রান্না করে খাওয়াই না হয়, এইভাবেই জড়িয়ে ধরে ঘুমান। কত ঢং! এই রাতে এখন রান্না করা লাগছে, শুধুমাত্র রাত দেখে কিছু বললাম না। দিনের বেলা হলে এই রিহান্নের বাচ্চা কেহান্নারে তোকে আমার হাত থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারতো না। মেহের রান্না করছে আর মনে মনে রিহানকে বকাবকি করছে। তখন পিছন থেকে রিহান বলল, তুমি এত ফাঁস জানতাম না। আমার বাচ্চার নামও কি ঠিক করে ফেলেছো দেখছি। মেহের রিহানের আওয়াজ শুনে পিছনে তাকিয়ে দেখে রিহান দাঁড়িয়েছে। তারপর রিহানকে জিজ্ঞেস করলো, আপনার বাচ্চার নাম ঠিক করেছি মানে? রিহান বলল, এই যে কিছুক্ষণ আগে বললে রিহানের বাচ্চা কিহান। মেহের চোখ বড় বড় করে রিহানের দিকে তাকিয়েছে। রিহান সেটা দেখে বলল, এভাবে তাকানোর কি আছে? আচ্ছা এখন এগুলো বাদ দাও, বাচ্চার নাম ঠিক করার জন্য সারা রাত রয়েছে। এখন আমাকে খেতে দাও, খোদাই পেটে ইঁদুরগুলো লাফালাফি করছে। আপনি প্রেগনেন্ট? আগে বলবেন তো, তাহলে তাড়াতাড়ি আপনাকে খেতে দিতাম। তা আবার কতগুলো বাচ্চা, একটা হলেও হতো। প্রেগনেন্ট মানে কি বলে এইসব? প্রেগনেন্ট মানে হলো গর্ভবতী, এটাও জানেন না? কানাডা থেকে পড়াশোনা করে এতটুকুও শিখতে পারেননি? প্রেগনেন্ট মানে গর্ভবতী আমি জানি, কিন্তু আমি কখন বললাম আমি প্রেগনেন্ট? আপনি তো একটু আগে বললেন আপনার পেটে ইঁদুরের লাফালাফি করছে, তার মানে হলো আপনার পেটে ইঁদুর আছে। কোনো প্রাণীর পেটে থাকা মানেই প্রেগনেন্ট? মেহেরের লজিক শুনে রিহানের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। সে প্রেগনেন্ট, তাও আবার তার বাচ্চা হলো ইঁদুরের বাচ্চা। তার বমি বমি পাচ্ছে। এক করতে করতে পেছনের দিকে গেল। মেহের রিহানকে এক করতে দেখে মনে মনে বলল, এখন কেমন লাগছে বাচ্চা? আমাকে এই রাতের বেলায় ঘুম থেকে উঠিয়ে রান্না করানো?
তারপর নিজেই নিজে একটু ভাব নিয়ে বলল, আগে আগে দেখো হোতা হে ক্যা। তারপর একটু লেবু কেটে এক গ্লাস শরবত বানিয়ে রেখে দিল আর একটু লেবু নিয়ে বেসিনের দিকে গেল। রিহান কতক্ষণ ধরে ইয়েক করছে কিন্তু তার বমি আসছে না। সারাদিন কিছু খায়নি, বমি আসবে কিভাবে? যখন বের হলো তখন দেখলো মেহের দাঁড়িয়ে আছে। রিহান মনে মনে সেই খুশি। রিহান ভাবছে মেহের তাকে নিয়ে চিন্তিত, তাই এখানে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু তার এই খুশির বেশিক্ষণ টেকলো না যখন মেহের বলল, লেবুটা খেয়ে নিন, এই সময় একটু টকটক খেতে হয়। রিহান নিজেই নিজেকে বলছে, কেন যে তখন পেটে ইঁদুর আসে কথাটা বলতে গেলাম, এখন নিজের কথায় নিজেই ফেসে গেলাম। মেহের রিহানের হাতে লেবুর খোসাটা দিয়ে আবার রান্না করে চলে আসলো। তারপর খাবার নিয়ে এসে ডাইনিংয়ে রাখছে। রিহানের খাবার দেখে ক্ষুধা আরো বেড়ে গেছে। ও তাড়াতাড়ি খেতে বসে গেল। যখন চিকেন নিয়ে খেতে যাবে তখন মেহের ওইটা সরিয়ে রেখে বলল, এই সময় এত মশলা মাখানো খাবার খেতে নেই, আমি বরং আপনাকে শাক দিই। রিহান বলল, এসব ঘাস পাতা কে খায়? এই সময় এসব খাবার খেতে হয়, তাতে বেবি হেলদি অ্যান্ড ফিট হয়। তোমার দেখি সব কিছু সম্পর্কে ভালোই ধারণা আছে, তাহলে তুমিও বেবি নিয়ে নাও। কি বলো, লাগবে নাকি? বলে মেহেরকে চোখ মারলো। মেহের বলল, সবকিছু সম্পর্কে ধারণা রাখাই ভালো, কারণ মানুষ কখন কিসের জন্য ভালো মানুষের মুখোশ পরে পিছন দিক দিয়ে আঘাত করবে তা তো কেউ জানে না, তাই আগে থেকে ধারণা রাখা ভালো। তুমি কি ইনডাইরেক্টলি আমাকে কথাটা বলছো? ডিরেক্টলি তো আপনাকেই বললাম, তাও বুঝতে পারছেন না? এই তো কিছু মাস আগে আমাকে আপনার বাড়িতে দেখে নিজের বাড়ি ছেড়েই চলে যেতে যাচ্ছিলেন, আবার সেই আপনি এখন আমার বাড়িতে এসে আমার সাথে ভালো বিহেভিয়ার করছেন, তাই সন্দেহটা করাটা কি অস্বাভাবিক কোনো কিছু? এখন কি খেতে পারবো নাকি না খেয়ে থাকবো? যদি তোমার অপমান করা শেষ হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ডিস্টার্ব না করে খেতে দাও। আর তুমি যদি ভেবে থাকো আমাকে হার্ট করে কথা বললে তখনকার মতো চলে যাব, তাহলে তুমি ভুল ভাবছো। আমি যদি এখান থেকে যাই তাহলে তোমাকে নিয়ে যাব, আর যতদিন পর্যন্ত তুমি আমার সাথে না যাবে ততদিন পর্যন্ত আমি এখানেই থাকবো। আর আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আর যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে মেনে নাও, তাহলে তোমার জন্যই ভালো হবে। মেহের আর কিছু না বলে ওখান থেকে চলে আসলো। বেডরুমের দরজা থেকে চিল্লিয়ে রিহানকে বলল, আপনার খাওয়া শেষ হলে সবকিছু ক্লিন করে সোফায় ঘুমিয়ে যাবেন, আর হ্যাঁ, আমাকে ডাকাডাকি করবেন না, আর ডাকলেও আমি দরজা খুলব না। বলে ঠাস করে দরজা লাগিয়ে দিল। ভেতর থেকে লক করেও দিল। রিহান ডাইনিংয়ে বসে বসে চিল্লিয়ে বলছে, হে আল্লাহ, আমার বউটাকে একটু শক্তি দাও, সে যেন তার স্বামীর মনের সমস্ত দুঃখগুলো চোখ বন্ধ করলে দেখতে পায়। হ্যাঁ, আমিন। মেহের রুমের ভিতরে থেকে রিহানের কথা শুনেছে। সে হাসতে হাসতে বিছানায় লুটোপুটি খাচ্ছে আর মনে মনে বলছে, মিস্টার রিহান, জামাই হিসাবে আপনাকে তো সেই কবেই মেনে নিয়েছি, এখন জাস্ট একটু আপনাকে জ্বালানোর পালা আমার। কাল থেকে মিশন জামাইকে জ্বালানো শুরু করব। এসব ভাবতে ভাবতে মেহের ঘুমিয়ে গেল। আর অন্যদিকে রিহান মশার কামড় খেতে খেতে শেষ। আল্লাহ, তুমি এই অবলা ছেলেটার অবস্থা দেখো, এই মশার কামড়ে কি ঘুমানো যায়? কি করব এখন? গালে হাত দিয়ে ভাবছে রিহান। তারপর কিছু একটা ভেবে ফোন দিয়ে গুগলে সার্চ করলো বউকে পটানো যায় কিভাবে। সেখানে দেখলো নানান রকম গিফট আর কথা আছে। তারপর রান্না করে খাওয়ার কথা আছে। রিহান রান্না করাটাই ভালো মনে করলো। তারপর ভাবতে বসে গেল কি রান্না করবে। মেহের কিরকম খাবার খেতে পছন্দ করে সেটাই তো জানে না। এসব ভাবতে ভাবতে সোফায় ঘুমিয়ে পড়ল। মেয়ের সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখলো রিহান ফ্লোরে মাথা রেখে সোফায় পা তুলে ঘুমাচ্ছে। মেহেরের রিহানের অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে। ও ধীরে ধীরে রিহানের দিকে এগিয়ে গেল। রিহানকে টেনে টুনে সোফায় শুয়ে দিল। এতটুক করে ওর জান বেরিয়ে যাওয়ার ফিলিংস হচ্ছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেহের তারপর রিহানের দিকে তাকিয়ে দেখলো ওর হাতে পায়ে কতগুলো মশার কামড়ের দাগ। এসব দেখে মেহের খারাপ লাগছে, কিন্তু তারপর মেহের নিজেই নিজেকে বলছে, আমি কি জানতাম নাকি এখানে এত মশা? আর আমাকে ডাকলেই তো হতো। মেহের রান্নাঘরে গিয়ে সকালের ব্রেকফাস্ট তৈরি করে নিল। তারপর শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। কলিং বেলের আওয়াজ রিহানের ঘুম ভেঙে গেল। চোখ ডলতে ডলতে দরজা খুলে দিল। নিহান মেহেরকে নিতে এসেছে ভার্সিটিতে যাবার জন্য, কিন্তু দরজা খুলে যে ওর ভাইকে দেখবে সে ভাবতে পারেনি। ও গোল গোল চোখ করে রিহানের দিকে তাকিয়েছে। তা দেখে রিহান বলল, জীবনে কি আমাকে দেখোস নাই? এভাবে তাকিয়ে আছিস কেন? নিহান থতমত খেয়ে বলল,
ইয়ে মানে মেহেরকে নিয়ে যেতে এসেছি। আমার বউকে নিয়ে যাওয়ার জন্য আমি একাই যথেষ্ট, তোর এসব আর করা লাগবে না, যা ভাগ। নিহান বোকার মতো তাকিয়েছে রিহানের দিকে। তার ভাই এখানে কি করছে কি সে কিছুই বুঝতে পারছে না। তখনই মেহের বেরিয়ে আসলো, নিহানকে দেখে বলল। তুই চলে এসেছিস? নিহান কিছু না বলে মেহেরের দিকে তাকিয়েছে, সে বুঝতে পারছে না নিহান এখানে থাকা সত্ত্বেও মেহেরকে কেন কোনো রিয়েক্ট না করে স্বাভাবিকভাবে কেন আছে। নিহানের মনে হচ্ছে মেহের আর রিহান দুজন দুজনকে মেনে নিয়েছে। রিহান নিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল। এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে চলে যেতে বললাম না? এখনো যাচ্ছিস না কেন? মেহের নিহানকে বলল। চল, আমাদের লেট হয়ে যাচ্ছে। তুমি আমার সাথে যাবে, নিহান তুই চলে যা। নিহান আর আমি একসাথেই পড়ি, তাহলে আলাদা কেন যাব? আর আপনি ওইখানে গিয়ে কি করবেন? আর আপনি যেহেতু আমার বাড়িতেই থাকবেন, আপনাকে তো আর ফ্রিতে থাকতে দিব না, তার জন্য কাজ করতে হবে। তাই তাড়াতাড়ি সব কিছু পরিষ্কার করে ফেলুন, আমি এসে যেন সব কিছু পরিষ্কার পাই। আর তা না হলে আমার বাড়ি থেকে চলে যেতে হবে, বুঝতে পারছেন? তারপর মেহের নিহানের হাত টানতে টানতে বাইরে নিয়ে আসলো। নিহান এখনো চোখ বড় বড় করে মেহেরের দিকে তাকিয়েছে। মেহের নিহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল। এভাবে তাকিয়েছিস কেন? ভাইজা এই বাসায় কেন? কখন এই বাড়িতে আসলো? কাল হুট করে বাড়িতে এসে কারোর সাথে কোনো কথা না বলে দরজা আটকে বসে রইল, আর সকালেও দেখতে পাইনি। এদিকে মা বাড়িতে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। মেহের সবকিছু নিহানকে খুলে বলল। নিহান এসব শুনে হাসতে হাসতে শেষ। রিহান মেহেরের বের হওয়ার পর সেও তাদের পিছু পিছু বের হয়েছে। মেহের আর নিহান যখন ভার্সিটিতে আসলো তখন তাদের সামনে এসে দাঁড়ালো আকাশ। আকাশ নিহানকে বলল। প্রিন্সিপাল তোকে খুঁজতেছে। আমাকে কেন খুঁজছে? সেটা তো আমি জানি না। মেহের, তুই ক্লাসে চলে যা, আমি প্রিন্সিপালের সাথে কথা বলে আসছি। নিহান এই বলে চলে গেল। আকাশ মেহেরকে বলল। আজ আমাদের ফার্স্ট ক্লাস হবে না, এখন কি করবে? মেহের আকাশকে বলল। তাহলে চল ক্যাম্পাসের দিকে যাই। তারপর তারা দুজন ক্যাম্পাসের দিকে চলে গেল। এসব কিছু দূর থেকে দাঁড়িয়ে রিহান দেখছিল। মেহেরকে ওই ছেলেটার সাথে যেতে দেখে আর আগে ফুসফুস করছে। তার উপর মেহেরকে ক্লাসে না গিয়ে ক্যাম্পাসের দিকে যেতে দেখে মনে মনে বলছে। কি জন্য বলেছিলে তোমাদের লেট হয়ে যাচ্ছে? তো এই ব্যাপারে লেট হচ্ছিল। আর আমার ভাইও কেমন মেহেরকে রেখে চলে গেল। আজ আসুক বাড়িতে মেহের। এসব বলতে বলতে মেহেরের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হলো আর ভাবতে লাগলো ওই ছেলের সাথে কিসের সম্পর্ক, সব জানবে আজ। কিছুক্ষণ পর নিহান এসে মেহেরদের সাথে বসলো। প্রিন্সিপাল নাকি আমার বাবার বন্ধু, তাই ডেকেছে খোঁজ খবর নেওয়ার জন্য। আর আকাশ, তুই আমাকে বললি না কেন এখন ক্লাস নেই? শুধু শুধু ক্লাসে গেলাম কষ্ট করে। তুই কি তোকে বলার আগেই তো তুই চলে গেলে, কিভাবে বলবো তাহলে? তুই একটু হেঁটে না হয় ক্লাসে গিয়েছিলি? যেভাবে বলছিস মনে হচ্ছে তোকে পাহাড়ে উঠতে হয়েছে। বুঝবি ব্যাচেলারদের কষ্ট? দিন দিন ভিটামিন জি এর অভাবে দুর্বল হয়ে যাচ্ছি আমি। তাহলে একটা জিএফ খুঁজে নিলেই তো পারিস। জিএফ থাকা মানে হচ্ছে নিজের জীবন তেজপাতার শহরে বিক্রি করে দেওয়া। তাহলে তো ভালোই হবে, তুই ওইখান থেকে তেজপাতা এনে আমাদেরকে দিবি, সেটা দিয়ে আমরা বিজনেস শুরু করব। মজা নিচ্ছিস? আজ সিঙ্গেল বলে সবাই মজা নেয়। তখনই একটা মেয়ে এসে নিহানকে বলল। আমি তোমাকে ভালোবাসি, আমার সাথে প্রেম করে তোমার সিঙ্গেল জীবনের সমাপ্তি করো। মেহের, নিহান, আকাশ তিনজনের সামনে তাকিয়ে দেখলো একটা স্কুল ইউনিফর্ম পরা মেয়ে। এই পিচ্চি মেয়ে এই কথা বলছে ভেবেই ওদের তিনজনের চোখ রসগোল্লার মতো হয়ে গেল। আকাশ মেয়েটাকে বলল। কি গো পেচ্ছি, তোমার নাম কি? আমার নাম লামিয়া মুনতাহা। তো লামিয়া, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এইবার 9ম শ্রেণীতে পড়ি। 9-এ পড়েই এই অবস্থা। বাড়ির সবাই কি জানে তুমি ছেলেদের ভালোবাসি বলে বেড়াও রাস্তায় রাস্তায়? সব ছেলেদের তো বলিনি, শুধু তোমাকেই বললাম, কারণ তোমাকে আমার ভালো লেগেছে। বলেই দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললো, লজ্জা পাওয়ার বাহানা করে। এদিকে মিহিরের চোখ মনে হয় বেরিয়ে আসবে। একটা 9-এর পিচ্চি মেয়ে কিনা ভার্সিটি পুরো ছেলেকে প্রপোজাল দিচ্ছে, ভাবা যায় এগুলো। লামিয়া নিহানকে বলল। তাড়াতাড়ি আমাকেও বলে ফেলো বাবু, লামিয়া, আমিও তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসবো কোন দুঃখে? তোমাকে বড় করতে করতে আমি বুড়ো হয়ে যাব, পরে তুমি বলবে আমার মতো বুড়োকে তোমার আর লাগে না। ভাইয়া কি? ঠিক বলেছ। তাহলে এখন থেকে বাচ্চা ছেলে বিএফ বানাবো, যেন আমি বুড়ো হয়ে গেলেও আমার বিএফ স্মার্ট থাকে, বুড়ো না হয়।
বলেই হেলতে দুলতে দুলতে চলে গেল। লামিয়ে যাওয়ার পর মেহের, নিহান, আকাশ উচ্চ স্বরে হেসে ফেলল। তারপর থেকে শুরু হলো মেহের আর আকাশের নিহানকে পচানো। ভার্সিটি শেষে টিউশন করে বাড়ি ফিরতে ফিরতে মেহেরের সন্ধ্যা হয়ে গেছে। রিহান যে বাড়িতে আছে সেটা সে বেমালুম ভুলে গিয়েছিল। ড্রয়িং রুমে রিহানকে বসে থাকতে দেখে ওর কথা মনে হলো। মেহের রিহানকে কিছু না বলে বেডরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে কিচেনের দিকে গেল। মেহের মনে মনে ভাবছে রিহান খাবার খেয়েছে কিনা। রান্না করে সকালে যেভাবে ছিল এখনো তেমন আছে, তার মানে রিহান এখনো কিছু খায়নি। মেহের ওর আর রিহানের দুজনের জন্য রান্না করলো। মেহের মনে মনে বলছে, কি বলিস? কি ব্যাপার? আজ মিস্টার রিহান কোনো কথা বলছে না কেন? মেহের ডাইনিং এর খাবার রেখে রিহানকে খাওয়ার জন্য ডাকলো, কিন্তু রিহান কোনো উত্তর না দিয়ে একইভাবে বসে আছে। তাই মেহের আর না ডেকে নিজেই খেয়ে নিল। খাবার শেষ করে মেহের রিহানের দিকে তাকিয়ে দেখলো রিহান সোফায় বসে ঘুমিয়েছে। মেহের একটা কুশন নিয়ে রিহানকে শুয়ে দিল। গায়ে হাত দিয়ে বুঝতে পারলো রিহানের অনেক জ্বর। মেহের রিহানকে ডাকলো। রিহান বলল, কি হয়েছে, ডাকছো কেন? মেহের রিহানকে বলল, রুমে চলুন। আর জ্বর কখন আসলো? জ্বর কি আমাকে বলে এসেছে? বলবে রিহান আমি জ্বর তোর কাছে আসছি? মেহের রিহানকে টেনে টুনে রুমে নিয়ে আসলো। তারপর থার্মোমিটার দিয়ে মেপে দেখলো 104। মেহের তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে এসে রিহানকে খাইয়ে দিল। রিহানকে খাওয়াতে গিয়ে অনেক কামড় খেয়েছে মেহের। ইচ্ছে করে কামড় দিচ্ছিল রিহান। মেহের রাগে দৃষ্টিতে তাকালেই ইনোসেন্ট ফেস করে কিউট করে সরি বলে। মেহের আর কিছু বলেনি। তারপর ঔষধ খাইয়ে দিল। তারপর জলপট্টি দিতে শুরু করলো। রাত 12টার দিকে রিহানের জ্বর কমলো। মেহের কখন ঘুমিয়েছে বলতে পারবে না। সকালে রিহান ঘুম থেকে উঠে দেখলো মেহের ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। রিহানের চোখ বড় বড় হয়ে গেল। পরে ধীরে ধীরে কালকের কথা মনে হলো। রিহান মনে মনে ভাবছে, ইস, জ্বর এসে ভালোই করেছে, বইয়ের একটু সেবা যত্ন পেলাম। মেহেরকে নড়াচড়া করতে দেখে আবার চোখ বন্ধ করে শুয়ে